ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া ও চৌম্বকত্বের দ্বিতীয় লেকচারে। আমরা গত ক্লাসে ওয়েরস্টেডের এক্সপেরিমেন্ট পড়ছিলাম। বিজ্ঞানী ওয়েরস্টেড দেখাইছিল যে কোনো একটা তারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ হয় তাহলে সেই তারের আশেপাশে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে সে চৌম্বক ক্ষেত্রের ধারণাটা পাইছিল। তারপরে সেই চৌম্বক ক্ষেত্রের দিকটা কেমন হবে সেটা বিজ্ঞানী ফ্লেমিংয়ের ডানহস্ত নীতি এবং ম্যাক্সওয়েলের কর্ক-স্ক্রু নীতির সাহায্যে আমরা বের করছিলাম। এবং চৌম্বক ক্ষেত্রের মানটা কত হবে সেটা আমরা বের করছিলাম হচ্ছে বায়ট-সাভার্টের সূত্র দিয়ে। তো আজকের ক্লাসে আমরা বায়ট-সাভার্টের সূত্রের ভেক্টর রূপটা দেখব এবং বায়ট-সাভার্টের সূত্রের কয়েকটা প্রয়োগ দেখব। তো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা দেখব বায়ট-সাভার্টের সূত্রের ভেক্টর রূপ। বায়ট-সাভার্টের সূত্রের ভেক্টর রূপ। গত ক্লাসে আমরা বায়ট-সাভার্টের সূত্রটা পড়ছিলাম। তো বায়ট-সাভার্টের সূত্রটা কি ছিল? যে কোনো একটা তারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ হয় তাহলে তারের আশেপাশে চৌম্বক ক্ষেত্রের মান, যেমন মনে করো এই হচ্ছে একটা তার, এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে আই পরিমাণ তড়িৎ প্রবাহ। তো এই তারের তড়িৎ প্রবাহের দরুন আশেপাশে চৌম্বক ক্ষেত্রের মান আমি বের করতে চাই। তো আমি প্রথমে একটা কাজ করি, তারের একটা ক্ষুদ্র দৈর্ঘ্য চিন্তা করি যে এতটুকু ক্ষুদ্র দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা হচ্ছে ডিএল। তাহলে এই ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য আশেপাশে চৌম্বক ক্ষেত্র, খুবই ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র ডিবি, এটা আমরা বের করি। মানে চৌম্বক ক্ষেত্রকে আমরা বি দ্বারা প্রকাশ করি। তাহলে ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এর জন্য এর আশেপাশে মনে করো এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, খুবই ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র, সেটা হচ্ছে ডিবি। এখন এই চৌম্বক ক্ষেত্র কি কি বিষয়ের উপর নির্ভর করে, অর্থাৎ কি কি জিনিসের সাথে সমানুপাতিক সম্পর্কযুক্ত এবং কি কি জিনিসের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কযুক্ত। এই যে তার, এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার সাথে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র সমানুপাতিক সম্পর্কযুক্ত। কিভাবে? খুবই কমন সেন্স। তড়িৎ প্রবাহের জন্য এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার মান যত বেশি হবে ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মানটাও তত বেশি হবে। তাহলে ডিবি সমানুপাতিক প্রবাহ মাত্রা আই। আর কিসের উপর ডিপেন্ড করে? এই যে দৈর্ঘ্য, বিবেচিত অংশের দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে, দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক সম্পর্কযুক্ত। কেন দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক সম্পর্কযুক্ত? দেখো, তারের যদি দৈর্ঘ্য এতটুকু হয় এই বিন্দুতে তুমি চৌম্বক ক্ষেত্রের মান যেটা পাবা, তারের দৈর্ঘ্য যদি আগের চেয়ে বেশি হয় তাহলে এই বিন্দুতে কিন্তু চৌম্বক ক্ষেত্রের মানটা বেশি পাবা। খুবই কমন সেন্স। তারের দৈর্ঘ্য যদি বেশি হয় তাহলে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মানটাও বেশি হবে। তাহলে দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক সম্পর্কযুক্ত। আর কোন জিনিসের সাথে সমানুপাতিক সম্পর্কযুক্ত? অ্যাঙ্গেলের সাথে। অ্যাঙ্গেলের সাইন অনুপাতের সাথে সম্পর্কযুক্ত। কোন অ্যাঙ্গেল? এই যে যতটুকু দৈর্ঘ্য আমি চিন্তা করতেছি, বিবেচনা করতেছি, এই ডিএল এর মধ্যবিন্দু থেকে যে বিন্দুতে আমি চৌম্বক ক্ষেত্র বের করতে চাই সেই বিন্দুর সংযোজক সরল রেখা এই তারের সাথে যে কোণ তৈরি করে, এই যে থেটা কোণ তৈরি করতেছে, এই থেটা কোণের সাইন অনুপাতের সমানুপাতিক এটা। তাহলে এই তিনটা জিনিসের সাথে সমানুপাতিক। তো এইখানে একটা ব্যাপার আছে, এই যে অ্যাঙ্গেলের একটা ব্যাপার আছে। আমি বলতেছি ডিএল এর সাথে আর এর কোণ। এখন কেউ তো এটাও চিন্তা করতে পারে যে ডিএল এর সাথে আর এর তো এই পাশের এই কোণটাও হয়, তো ওই কোণটা না নিয়ে কেন আমি এই কোণটা নিলাম? সবসময় কি আমি এরকম সূক্ষ্ম কোণ নিব নাকি? না, ব্যাপারটা হচ্ছে কোণটা নিতে হবে হচ্ছে তড়িৎ প্রবাহ যেদিকে যাচ্ছে সেই দিকের সাথে আর এর কোণ। তড়িৎ প্রবাহ যেদিকে যাচ্ছে সেই ডিরেকশনটাই আমি ডিএল কে দিব, তারপরে ডিএল এর সাথে আর এর কোণটা নিব। দেখো, তড়িৎ প্রবাহ যদি তারের সাথে নিচের দিকে যাইতো, এই তারের মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহ নিচের দিকে থাকতো তাহলে আমি কোণটা নিতাম হচ্ছে, তখন তড়িৎ প্রবাহ নিচের দিকে, তাহলে ডিএল এর ডিরেকশনটা হয়তো নিচের দিকে, তার সাথে হচ্ছে আর এর কোণটা আমি নিতাম। বুঝতে পারছো? তখন কিন্তু এই কোণটা থাকতো। তাহলে এই জিনিসটা আমরা মাথায় রাখবো। কোণটা আমরা কিভাবে নিব? তড়িৎ প্রবাহ যেদিকে সেই দিকের সাথে আর এর কোণটা আমরা নিব। আর এর ডিরেকশনটা হচ্ছে এই মধ্যবিন্দু থেকে এই বিন্দুর দিকে, এটা হচ্ছে আর এর ডিরেকশন। আর ডিএলকে যদি আমরা ডিরেকশন দিয়ে প্রকাশ করি তাহলে ডিএল এর ডিরেকশনটা হবে হচ্ছে তড়িৎ প্রবাহের ডিরেকশন। মানে সাপোজ এই ডিএলকে আমরা ডিরেকশন দিয়ে প্রকাশ করলাম, তাহলে ডিএল এর ডিরেকশনটা হবে তড়িৎ প্রবাহের ডিরেকশন। তারপরে আমি ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণ দিব। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে মধ্যবর্তী কোণের সাইন থেটার সমানুপাতিক এবং এই যে দূরত্ব, মানে ডিএল এর মধ্যবিন্দু থেকে যে বিন্দুতে আমি চৌম্বক ক্ষেত্র বের করতে চাই সেই বিন্দুর যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা ছিল হচ্ছে বায়ট-সাভার্টের সূত্র। এখন এই সূত্রে সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে আমি একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসছিলাম। সেই ধ্রুবকটা ছিল হচ্ছে মিউ নট ডিভাইডেড বাই হচ্ছে 4 পাই। তাহলে তখন বায়ট-সাভার্টের সূত্রটা দাঁড়াইতো ডিবি ইকুয়াল টু মিউ নট ডিভাইডেড বাই 4 পাই আই ডিএল সাইন থেটা ডিভাইডেড বাই হচ্ছে আর স্কয়ার। এটা আমরা গত ক্লাসে পড়ছিলাম। এখন আমি চাইতেছি এই বায়ট-সাভার্টের সূত্রটাকে ভেক্টর ফরম্যাটে লিখতে। দেখো, এই বিন্দুতে আমরা কি বের করছি? চৌম্বক ক্ষেত্র বের করছি না? তো চৌম্বক ক্ষেত্র হচ্ছে ভেক্টর রাশি, তাহলে তার দিক থাকবে। তাহলে এই যে চৌম্বক ক্ষেত্র, এটাকে আমরা দিকের মাধ্যমে প্রকাশ করতে পারবো। অর্থাৎ আমি এর উপরে ভেক্টর সাইন দিয়ে লিখতে চাচ্ছি যে ডিবি এর উপরে ভেক্টর সাইন। তাহলে অবশ্যই সমান চিহ্ন যদি এ পাশে আমি ভেক্টর সাইন দিই তাহলে এ পাশেও কিন্তু আমার ভেক্টর সাইন দিতে হবে, অর্থাৎ এ পাশেও কিন্তু দিক প্রকাশক এমন কিছুকে আনতে হবে। তো এইটা ছিল হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মানটা। তো চৌম্বক ক্ষেত্রের মানের সাথে কি যুক্ত করলে দিকটা চলে আসবে? মানে আমরা সব সময় কোনো একটা স্কেলার মান, সেটাকে যদি আমরা ভেক্টরে প্রকাশ করতে চাই
তাহলে কি যুক্ত করতে হয়? একটা একক ভেক্টর যুক্ত করতে হয়। যেমন মনে করো এইটা হচ্ছে পশ্চিম দিক, সেদের পশ্চিম দিক, এটা হচ্ছে এক্স অক্ষ, এদিক বরাবর কেউ 5 মিটার গেছে। এখন এর সরণটাকে আমি যদি ভেক্টরে প্রকাশ করতে হয়, তাহলে 5-এর সাথে ওই দিক বরাবর একটা একক ভেক্টর অর্থাৎ আই ক্যাপ, মানে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ লাগাই দিতে হয়। তাহলে দেখো 5 ছিল হচ্ছে স্কেলার, তার সাথে যখন আমি একক ভেক্টর গুণ করে দিচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে ভেক্টর। তাহলে আমার কি করতে হবে? এর সাথে এই মানটার সাথে অর্থাৎ মিউ নট ডিভাইডেড বাই 4 পাই আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, এর সাথে একটা একক ভেক্টর লাগাইতে হবে। তো এই একক ভেক্টরটা মনে করো এটা হচ্ছে ইটা ক্যাপ। একক ভেক্টরের মান কত? 1। মানের কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, চৌম্বক ক্ষেত্রের মান কিন্তু সেম থাকতেছে, জাস্ট আমি একক ভেক্টর দিয়ে দিকটা প্রকাশ করতে পারতেছি। এখন দেখো খেয়াল করো, এই যে একক ভেক্টরটার ডিরেকশনটা হবে চৌম্বক ক্ষেত্র যেদিকে সেই দিকে। এখন আমরা কিন্তু ফ্লেমিং এর সেই ডান হস্ত নীতি দিয়ে চৌম্বক ক্ষেত্রের মানটা বের করছিলাম, যে তারের মধ্য দিয়ে এইভাবে যদি তড়িৎ প্রবাহ উপরের দিকে যায়, তাহলে আমার এই যে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে তারটাকে এইভাবে মুঠো পাকায় ধরবো, তাহলে হাতের যে বাদ বাকি আঙ্গুলগুলো সেটা হচ্ছে সার্কুলার ডিরেকশনে চৌম্বক ক্ষেত্রের দিকটা প্রকাশ করবে। এটা কিন্তু আমরা ফ্লেমিং এর ডান হস্ত নীতি দিয়ে দেখছি। তো এইখানে দেখো এই যে তারটার জন্য এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে হবে সেটা আমরা বের করতে চাই। তো সেটা আমরা দেখো এই সূত্র দিয়ে বের করতে পারি। কিভাবে? আমি একটা চালাকি করতেছি, ভালো করে খেয়াল করো। এখানে মিউ নট ডিভাইডেড বাই 4 পাই আই ডিএল, নিচে হচ্ছে আর স্কোয়ার আছে। আমি একটা কাজ করব, উপরে আমি একটা আর গুণ করব। তাহলে শুধু উপরে আর গুণ করলে তো হবে না, নিচেও একটা আর গুণ করা লাগবে। তাহলে নিচে আর গুণ করলে আর স্কোয়ারের পরিবর্তে আর কিউব হবে। তাহলে আমি কি করলাম? উপরেও আর গুণ করলাম, নিচেও আর গুণ করলাম। তাহলে ডিএল আর সাইন থেটা একক ভেক্টর ইটা ক্যাপ, এইটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র ডিবি। দেখো এবার একটু খেয়াল করো, এই একক ভেক্টর এটা তো দিক প্রকাশ করতেছে। এবার দেখো ডিএল এর মান, ডিএল মানে এই দৈর্ঘ্যের মানটা, আর এর মানটা, তাদের মধ্যবর্তী কোণে সাইন থেটা। ভালো করে খেয়াল করো, ডিএল মানে এই দৈর্ঘ্যটুকুর মান, আর এর মান ব্যাসার্ধ ভেক্টর আর এর মান, এবং সাইন থেটা হচ্ছে আর এবং ডিএল এর মধ্যবর্তী কোণ এ ক্রস বি। দেখো ক্রস গুণফলের সূত্রটা মনে করো তো, এ এর মান বি এর মান, তাদের মধ্যবর্তী কোণে সাইন থেটা একক ভেক্টর ইটা ক্যাপ। ঠিক তেমনি হচ্ছে না, ডিএল দৈর্ঘ্যের মান, আর এর মান, তাদের মধ্যবর্তী কোণে সাইন থেটা একক ভেক্টর ইটা ক্যাপ। তাহলে দেখো তো এইটার পরিবর্তে আমি এটাকে এইভাবে লিখতে পারি কিনা, মিউ নট আই, নিচে হচ্ছে 4 পাই, উপরে এই অংশটাকে ডিএল ক্রস আর, এইভাবে আমরা ক্রস গুণফলের মাধ্যমে লিখতে পারি কিনা। তাহলে ক্রস গুণফলের মাধ্যমে প্রকাশ করলে দেখো যে ডিএল ক্রস আর, তাহলে ডিএল এর মান, আর এর মান, তাদের মধ্যবর্তী কোণে সাইন থেটা আর একক ভেক্টর ইটা ক্যাপ। এই একক ভেক্টর ইটা ক্যাপ এটাই হচ্ছে চৌম্বক ক্ষেত্র ডিবি এর ডিরেকশনটা প্রকাশ করতেছে। তাহলে অতএব ডিবি, এই যে ভেক্টর সাইন দিয়ে লিখতেছি, তাহলে ভেক্টর ফরম্যাটে এটা দাঁড়াচ্ছে হচ্ছে বায়ট-সাভার্টের সূত্র। এটাই হচ্ছে বায়ট-সাভার্টের সূত্রের ভেক্টর রূপ। এখন আমরা একটু দেখি তো, যে জিনিসটা আমরা জানি অর্থাৎ ফ্লেমিং এর যে ডান হস্ত নীতি, সেই নীতির সাহায্যে এইখানে এই চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা একই আসে কিনা, এই জিনিসটা এবার আমরা একটু দেখি তো। ডিএল ক্রস আর, অনেকের কাছে মনে হইতে পারে যে ডিএল আর সাইন থেটা একক ভেক্টর ইটা ক্যাপ, এটাকে তো আমি আর ক্রস ডিএলও লিখতে পারি, আর ক্রস ডিএলও লিখতে পারি। আবার আমি কি লিখছি? ডিএল ক্রস আর লিখছি। তো এটা তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি এইটা না লিখে এইটা কেন লিখলাম। দেখো এটার সাহায্যে কিন্তু আমি দিকটা পাই, চৌম্বক ক্ষেত্রের দিকটা পাই। কিভাবে? তুমি খেয়াল করো, এই যে ফ্লেমিং এর যে ডান হস্ত নীতিটা ছিল, তার মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ উপরের দিকে যাচ্ছে, তাহলে এই পাশের মনে করো এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র ছিল যে ভেতরের দিকে, দেখো এই যে উপরের দিকে যাচ্ছে, তাহলে আমি এইভাবে মুঠো পাকায় ধরি, তাহলে এই দিক দিয়ে প্রবেশ করতেছে, যে আমার হাতের বাদবাকি আঙুলগুলো প্রবেশ করতেছে। তাহলে এদিক দিয়ে যদি প্রবেশ করে, তাহলে এই পাশে ছিল হচ্ছে ক্রস ডিরেকশন। ঠিক একইভাবে তারের মধ্যে দিয়ে দেখো তো উপরের দিকে তড়িৎ প্রবাহ যাচ্ছে, তাহলে আমি তারটাকে যদি এভাবে মুঠো পাকায় ধরি, দেখো এই যে মুঠো পাকায় ধরতেছি, তাহলে এই বিন্দুতে এই যে চৌম্বক ক্ষেত্র ক্রস মানে ভেতরের দিকে, তাহলে এই বিন্দুতে আমি যদি চৌম্বক ক্ষেত্র ডিবি এর ডিরেকশনটা চিন্তা করি, তাহলে সেটা হবে ক্রস মানে ভেতরের দিকে, মানে এই বোর্ডের এই যে তল, এই তল বরাবর ভেতরের দিকে, এটা হওয়া উচিত। এইবার দেখি তো যে ডিএল ক্রস আর দিয়ে ভেতরের দিকে আসে নাকি আর ক্রস ডিএল দিয়ে ভেতরের দিকে আসে। আমরা দিকটা এবার একটু দেখি যে ডিএল ক্রস আর দিয়ে ভেতরের দিকে পাওয়া যায় নাকি আর ক্রস ডিএল দিয়ে ভেতরের দিকে পাওয়া যায়। তাহলে প্রথমে দেখো আমরা ডিএল ক্রস আর যাই, তাহলে ডিএল এর ডিরেকশনটা কোন দিকে হবে? তড়িৎ প্রবাহের দিকে। ডিএল এর ডিরেকশনটা সে কার কাছ থেকে ডিরেকশনটা ধার করবে? তড়িৎ প্রবাহের কাছ থেকে। খুবই গুরুত্বপূর্ণ কথা, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবা, পরে লাগবে। ডিএল দৈর্ঘ্য এর ডিরেকশনটা হবে তড়িৎ প্রবাহ যেদিকে সেই দিকে, সে তড়িৎ প্রবাহের কাছ থেকে তার ডিরেকশনটা ধার করবে। তাহলে এইটা হচ্ছে ডিএল এর ডিরেকশন আর এইটা হচ্ছে আর এর ডিরেকশন, তাদের মধ্যবর্তী এইটা ছিল কোণ থেটা। তাহলে আমি কি করব? ডিএল ক্রস আর নিব। তাহলে এবার দেখো আমার এই কলম দুইটার দিকে তাকাও, একটা লাল কলম একটা নীল কলম। নীল কলমটা হচ্ছে ডিএল, এই যে এদিকে গেছে, আর লাল কলমটা এটা হচ্ছে আর। তাহলে আমি কি করব? ডিএল ক্রস আর দিব, সেই ভেক্টরের ক্রস গুণের নিয়ম। প্রথম ভেক্টর এইটা ডিএল ক্রস আর, তাহলে প্রথম ভেক্টর বরাবর আমার
এই যে ডান হাতটা বসালাম, ডান হাতটা বসাই বাকি ভেক্টর ডিএল ক্রস আর, বাকি ভেক্টর হচ্ছে আর, এই আর এর দিকে মুঠো পাকাবো, এই যে মুঠো পাকাচ্ছি। তাহলে মুঠো পাকালে দেখো তো আমার হাতের যে বৃদ্ধাঙ্গুলিটা সেইটা কোন দিকে, ভেতরের দিকে। এইখানে এই যে ক্রস দিয়ে রাখছি, কোন দিকে, ভেতরের দিকে হচ্ছে। আরেকবার বলি, ডিএল এটা আর এটা, তাহলে ডিএল ক্রস আর কোন দিকে, ভেতরের দিকে। আগেও আমরা তাই দেখছি, মানে ফ্লেমিং এর যে ডান হস্ত নীতিটা সেটা দিয়েও দিকটা দেখছি কোন দিকে, ভেতরের দিকে। মিলছে, কোনটা দিয়ে মিলছে, ডিএল ক্রস আর দিয়ে মিলছে। এবার দেখি আমি আর ক্রস ডিএল দেখে দেখি তো যে ফ্লেমিং এর ডান হস্ত নীতি অনুযায়ী দিকটা ঠিক আসে কিনা। কি দিব আমরা, আর ক্রস ডিএল দিব। তাহলে দেখো এবার এটা হচ্ছে আর, এটা হচ্ছে ডিএল, তাহলে আর ক্রস ডিএল, তাহলে আর বরাবর আমার এই যে ডান হাতটাকে বসালাম, বসানোর পরে ক্ষুদ্রতর কোণে মুঠো পাকাবো, ওই যে আর ক্রস ডিএল ভেক্টর অধ্যায়, আর ক্রস ডিএল ভেক্টর অধ্যায় সে ক্রস গুণ। তাহলে আমার বৃদ্ধাঙ্গুলিটা কোন দিকে, এই যে তোমাদের দিকে, মানে বোর্ডের তল বরাবর উপরের দিকে। তাহলে বোর্ডের তল বরাবর উপরের দিকে হলে ডট, কিন্তু কি হয়েছে ক্রস, ক্রস মানে কোন দিকে, ভেতরের দিকে। তাহলে দেখো তো এইটা মিলতেছে, আর ক্রস ডিএল, এটা কি মিলতেছে না, এটা ফ্লেমিং এর ডান হস্ত নীতিকে সমর্থন করতেছে না। তাহলে আমরা এখানে কি লিখবো, ডিএল ক্রস আর লিখবো নাকি আর ক্রস ডিএল লিখবো? অবশ্যই ডিএল ক্রস আর লিখবো। তো এটা হচ্ছে বায়ট-সাভার্টের সূত্রের ভেক্টর রূপ ছিল, যে এই পাশে যদি আমি ভেক্টর চিহ্ন দিয়ে প্রকাশ করি তাহলে অবশ্যই এই পাশেও ভেক্টর চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে। এবং দেখো যে ক্রস গুণফলের মাধ্যমেই প্রকাশ করছে, আর ক্রস গুণফল তো ভেক্টর রাশিকেই নির্দেশ করে। ক্লিয়ার ব্যাপারটা? এখন আমরা এই বায়ট-সাভার্টের সূত্রের সাহায্যে কিন্তু ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য ক্ষুদ্র একটা চৌম্বক ক্ষেত্র বের করতে পারবো। আমাদের এটা কিন্তু দরকার না, আমাদের দরকার হচ্ছে এই টোটাল তারের জন্য এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র। সেইটা আমরা কি কাজ করে বের করতে পারি? তুমি যদি ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র ডিবি বের করতে পারো, তাহলে তুমি এই ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্রকে তারের টোটাল দৈর্ঘ্যের লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করে টোটাল চৌম্বক ক্ষেত্র বি এর মানটা বের করতে পারবা। ধরো এই তারটা হচ্ছে অসীম পরিবাহী একটা তার, তাহলে এর লিমিট উপরের দিকে হবে প্লাস ইনফিনিটি আর নিচের দিকে হবে হচ্ছে মাইনাস ইনফিনিটি। তাহলে তুমি যদি এই টোটাল তারের জন্য এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বি নির্ণয় করতে চাও, তাহলে বি হবে হচ্ছে ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র ডিবি এর ইন্টিগ্রেশন। তাহলে ডিবি এর ইন্টিগ্রেশন, ডিবি ইকুয়াল টু কি ছিল, মিউ নট ডিভাইডেড বাই 4 পাই আই ডিএল সাইন থেটা ডিভাইডেড বাই হচ্ছে আর স্কয়ার। তাহলে দেখো যে ডিএল ক্ষুদ্র দৈর্ঘ্যের সাপেক্ষে ইন্টিগ্রেশন, ডিএল এর সাপেক্ষে ইন্টিগ্রেশন মানে এল এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। তাহলে লিমিট তারের দৈর্ঘ্যের লিমিট মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি, ইন্টিগ্রেশন করবা, ইন্টিগ্রেশন করে এই তারের জন্য উক্ত বিন্দুতে টোটাল চৌম্বক ক্ষেত্রের মান কত সেটা বের করে ফেলবা। তো তার জন্য কি কাজ করতে হবে, বায়ট-সাভার্টের সূত্রে এটাকে জাস্ট আমাদের একটা ইন্টিগ্রেশন করতে হবে, তারের টোটাল দৈর্ঘ্যের লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করতে হবে। ক্লিয়ার? এই ব্যাপারটা বুঝতে পারছি যে কিভাবে আমরা টোটাল চৌম্বক ক্ষেত্রটা বের করব। এবার আমরা এই বায়ট-সাভার্টের সূত্রের এই প্রয়োগটা দেখব। মনে করো একটা অসীম তার বা একটা সসীম তার, তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, তড়িৎ প্রবাহের দরুন আশেপাশে চৌম্বক ক্ষেত্রের টোটাল মানটা আমরা বের করব, মানে সহজ কথায় বায়ট-সাভার্টের সূত্রের প্রয়োগটা দেখব। তো চলো আমরা দেখে ফেলি যে একটা সসীম বা একটা অসীম তারের জন্য আশেপাশের চৌম্বক ক্ষেত্রের মানটা কিভাবে নির্ণয় করা যায়। এটা মুছে দিলাম। বায়ট-সাভার্টের সূত্রের প্রয়োগ, বায়ট-সাভার্টের সূত্রের প্রয়োগ। প্রথমে আমরা দেখব হচ্ছে একটা লম্বা অসীম সরু সুষম পরিবাহী তারের দরুন আশেপাশে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মানটা কিভাবে বের করা যায়। মানে একটা অসীম পরিবাহী তার, তার মধ্য দিয়ে আই মাত্রার একটা তড়িৎ প্রবাহ হচ্ছে, তো এই আই মাত্রার তড়িৎ প্রবাহের দরুন তারটা থেকে এ লম্ব দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মানটা আমরা কিভাবে বের করতে পারি। তো এটাকে আমরা প্রথম প্রয়োগ, তো এটাকে আমরা এ নম্বর দিয়ে এভাবে লিখব যে অসীম সরু সুষম লম্বা সরল পরিবাহী তার, সরল মানে সোজা, আঁকা বাঁকা তার হইতে পারবে না, অনেক লম্বা একটা তার, অসীম দৈর্ঘ্যের একটা তার, কিন্তু সোজা তার হতে হবে। তাহলে সরল পরিবাহী তারের দরুন সৃষ্ট চৌম্বক ক্ষেত্র নির্ণয়, চৌম্বক ক্ষেত্র নির্ণয়। তাহলে আগে আমরা একটা অসীম পরিবাহী তার আঁকি, তারপরে সেই তারটা থেকে এ লম্ব দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মানটা আমরা বের করব, আর তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে আই। তো অসীম দৈর্ঘ্যের একটা তার তো আর আমি বোর্ডে আঁকতে পারবো না, তো মোটামুটি লম্বা একটা তার আঁকতেছি, এবং আমি অসীম দৈর্ঘ্যের তার বোঝানোর জন্য এটাকে এই পাশে এরকম এই যে ডট 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 দিয়ে প্লাস ইনফিনিটি পর্যন্ত, আর এইদিকে এই যে ডট 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 দিয়ে মাইনাস ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত, এটা বোঝাচ্ছি এই যে অসীম দৈর্ঘ্যের একটা তার। এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা এদিকে দেওয়া আছে, এটা হচ্ছে তড়িৎ প্রবাহের ডিরেকশন, এদিকে তড়িৎ প্রবাহ যাচ্ছে, সেই তড়িৎ প্রবাহ মাত্রা দেওয়া আছে সে আই। এখন এই তারটা থেকে এ লম্ব দূরত্বে, এই যে এ লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্বে এই বিন্দুতে আমি চৌম্বক ক্ষেত্রের মানটা বের করতে চাই। তো কিভাবে আমরা বের করতে পারি? তাহলে আমরা কি কাজ করব, এই তারটা থেকে ক্ষুদ্র একটা দৈর্ঘ্য অংশ আমরা আগে কেটে নিব। সেই ক্ষুদ্র দৈর্ঘ্যটা হবে হচ্ছে ডিএল, তারের দৈর্ঘ্য যদি এল হয়
তাহলে খুবই ক্ষুদ্র একটা দৈর্ঘ্য, সেটা হবে হচ্ছে ডিএল। এই ডিএল দৈর্ঘ্যের জন্য এই বিন্দুতে খুব ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র আমরা বের করব বায়ট-সাভার্টের সূত্র দিয়ে। তারপরে এই তারের দৈর্ঘ্যের লিমিট অর্থাৎ -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত এই লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করলে টোটাল এই তারটার জন্য এই বিন্দুতে কতটুকু চৌম্বক ক্ষেত্র হবে সেইটা আমরা বের করতে পারবো। তাহলে আগে আমরা বায়ট-সাভার্টের সূত্রটা খাটাই। তো তার জন্য কি করতে হবে, একটা ক্ষুদ্র দৈর্ঘ্য অংশ আমাদের কেটে দিতে হবে। তো মনে করো আমি এই যে এতটুকু ক্ষুদ্র দৈর্ঘ্য অংশ কেটে নিলাম, এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটাকে এটাকে আমরা বললাম এটা হচ্ছে ডিএল। এখন আমি দেখো এই তারটা থেকে এই বিন্দু থেকে এ লম্ব দূরত্বে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র চাই। তো এইটাকে আমি মনে করো বললাম এটা হচ্ছে মূল বিন্দু, আর এদিকে তারের দৈর্ঘ্য হচ্ছে প্লাস দৈর্ঘ্য +L +ইনফিনিটি, আর এদিকে তারের দৈর্ঘ্য হচ্ছে মাইনাস দৈর্ঘ্য মানে -L বা এই পর্যন্ত একেবারে অসীম পর্যন্ত -ইনফিনিটি। তাহলে এইখান থেকে এই যে মধ্যবিন্দু বা মূল বিন্দু, এই মূল বিন্দু থেকে এই ডিএল দৈর্ঘ্যের মধ্যবিন্দু পর্যন্ত এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমি বললাম এটা হচ্ছে এল, মানে তারের দৈর্ঘ্যটাকে আমি কি দিয়ে প্রকাশ করছি, এল দিয়ে। তাহলে এইখান থেকে এই যে মূল বিন্দু থেকে এই ডিএল এর মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব, এটাকে আমরা প্রকাশ করলাম এল দিয়ে। এখন এই ডিএল এর মধ্যবিন্দু থেকে যে বিন্দুতে আমি চৌম্বক ক্ষেত্র বের করতে চাই সেই বিন্দুর যে দূরত্বটা, সেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে আর দিয়ে। এটা হচ্ছে আর, আর এর পরিচয়টা হচ্ছে ডিএল এর মধ্যবিন্দু থেকে যে বিন্দুতে আমি চৌম্বক ক্ষেত্র বের করতে চাই সেই বিন্দুর সংযোজক সরল রেখার দূরত্বটা। তো ডিরেকশনটা, আর এর ডিরেকশনটা হবে মধ্যবিন্দু থেকে যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করতে চাই সেই বিন্দুর দিকে, এটা হচ্ছে আর এর ডিরেকশন। ডিএল এর ডিরেকশন কি হবে, আমি বলছিলাম ডিএল কার কাছ থেকে দিক ধার করে, তড়িৎ প্রবাহের কাছ থেকে। তাহলে তড়িৎ প্রবাহ কোন দিকে যাচ্ছে, এই দিকে। তাহলে ডিএল এর ডিরেকশনটা, এই যে ডিএল এর ডিরেকশনটা, এটা যদি আমি দিই তাহলে ডিরেকশনটা হচ্ছে এই দিকে, এইটা হচ্ছে ডিএল এর ডিরেকশন। ক্লিয়ার এইটুকু? কোন কোনটা নিব, কোন হবে হচ্ছে আর এবং ডিএল এর মধ্যবর্তী কোণ। তাহলে ডিএল হচ্ছে এইদিকে, আর হচ্ছে এইদিকে, তাহলে আর এবং ডিএল এর মধ্যবর্তী কোণ এটা হবে হচ্ছে থিটা। তাহলে ডিএল দৈর্ঘ্যের জন্য এই বিন্দুতে খুবই ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র ডিবি, এটা হবে হচ্ছে μ0I dl sin θ ডিভাইডেড বাই হচ্ছে আর স্কয়ার, আর এখানে হচ্ছে 4π। তাহলে এইটা হচ্ছে ডিবি এর মান। এখন আমি তো ডিবি চাই না, আমি এই বিন্দুতে টোটাল বি চাই, টোটাল চৌম্বক ক্ষেত্র বি এর মানটা বের করতে চাই। তাহলে কি কাজ করবো, এটাকে আমি ইন্টিগ্রেশন করে ফেলবো। ইন্টিগ্রেশন করলেই ওই বিন্দুতে আমি টোটাল চৌম্বক ক্ষেত্র পাবো। মানে কাজ এখন কি, ইন্টিগ্রেশন করা। অনেক ইন্টিগ্রেশন করছি এ যাবৎকাল পর্যন্ত, তাহলে পারবো না এটা ইন্টিগ্রেশন করতে। তাহলে শুরু করি। তাহলে অতএব ওই বিন্দুতে মোট চৌম্বক ক্ষেত্র বি, এটা হবে ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র ডিবি এর ইন্টিগ্রেশন। তাহলে ডিবি এর মানটা আমরা বসাই μ0I dl sin θ ডিভাইডেড বাই 4π ডিভাইডেড বাই আর স্কয়ার। লিমিট আমরা কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, দেখো তো, এটা খুবই ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল, মানে এল এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। তাহলে এল এর লিমিট বসাইতে হবে, এমন লিমিট নিব যে লিমিটের মধ্যে পুরো তারের দৈর্ঘ্যটা চলে আসে। তাহলে এই লিমিটটা কোনটা হবে, তারের দৈর্ঘ্য -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। তাহলে এল এর লিমিট এল ইকুয়াল টু -ইনফিনিটি, এল ইকুয়াল টু +ইনফিনিটি, এই লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করব। তাহলে পুরো তারের দৈর্ঘ্যটা চলে আসবে, পুরো তারের দৈর্ঘ্যের জন্য এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান আমি পাবো। তাহলে লিমিটটা হচ্ছে -ইনফিনিটি টু +ইনফিনিটি। এখন দেখো আমরা ইন্টিগ্রেশন করি। μ0 ধ্রুবক বাইরে বের করে দিলাম, μ0 ধ্রুবক। তড়িৎ প্রবাহ মাত্রা I কিন্তু ধ্রুবক, এই তারের মধ্যে একটা কনস্ট্যান্ট তড়িৎ প্রবাহ যাচ্ছে। তাহলে তড়িৎ প্রবাহটাকে বাইরে বের করে দিলাম, 4π কনস্ট্যান্ট বাইরে চলে গেল। কার সাপেক্ষে ইন্টিগ্রেশন, এল এর সাপেক্ষে। তাহলে ইন্টিগ্রেশন সাইনের মধ্যে থাকলো হচ্ছে ডিএল। নিচে দেখো যে আর স্কয়ার আছে, উপরে একটা সাইন থিটা আছে। তাহলে সাইন থিটাটাকে বাইরে বের করে দিই, আর স্কয়ারটাকেও বাইরে বের করে দিই। এল এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, তাহলে এল ভেতরে থাকলো। বলো তো হয়েছে? না, হয়নি। এখানেই ঝামেলাটা। μ0 ধ্রুবক আমি বাইরে বের করতে পারবো, I ধ্রুবক তাকেও আমি বাইরে বের করতে পারবো, ইন্টিগ্রেশন সাইনের বাইরে চলে আসবে। 4π ধ্রুবক, সেও বাইরে চলে আসবে। কিন্তু সাইন থিটা ধ্রুবক না, ঠিক আছে? সাইন থিটা ধ্রুবক না, আর স্কয়ার ধ্রুবক না, ওদেরকে আমি বাইরে আনতে পারবো না। সাইন থিটা চেঞ্জ হচ্ছে, আর স্কয়ার এটাও চেঞ্জ হচ্ছে, আর এর মানটাও চেঞ্জ হচ্ছে। তাহলে এই জিনিসগুলো চেঞ্জ হচ্ছে বলে ইন্টিগ্রেশন সাইনের বাইরে আমি নিয়ে আসতে পারবো না, ওদেরকে ভেতরে রাখতে হবে। তাহলে ওগুলা ভেতরে থাকবে। তাহলে এখানে থাকবে হচ্ছে সাইন থিটা, নিচে থাকবে হচ্ছে আর স্কয়ার। এখন কথা হচ্ছে কি, কেন এই জিনিসগুলো চেঞ্জ হচ্ছে, এই ব্যাপারটা আমরা একটু বুঝি তো। তুমি দেখো এই ডিএল অংশ খুবই ক্ষুদ্র দৈর্ঘ্যটা আমি যদি অন্য জায়গায় কাটতাম তাহলে আর এর মান এবং কোণের মান কিন্তু চেঞ্জ থাকতো। যেমন আমি দেখো এই চিত্রেই তোমাদের একটু বুঝাই। আমি যদি ডিএল খুবই ক্ষুদ্র দৈর্ঘ্য এইখানে চিন্তা করতাম, দেখো এখানে চিন্তা করতাম, তাহলে সেই ক্ষেত্রে আর এর মান হয়তো এর মধ্যবিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা, এটা হয়তো আর। তুমি দেখো তো আগের আর এর দৈর্ঘ্য যা, এখন আর এর দৈর্ঘ্যটা কি সেম? না, আর কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখো কোণটাও চেঞ্জ হয়ে গেছে। আমি যদি ডিএল দৈর্ঘ্যটাকে আরেকটু এইদিকে সরাই নিয়ে আসি, তাহলে আগে যে কোণ ছিল তার চেয়ে কিন্তু কোণের মানটা এবার কমে যাবে। দেখো কোণের মানটা কমে গেছে, কোণ চেঞ্জ হয়ে যাচ্ছে। যদি আমি এই পাশে কোনো একটা বিন্দুতে চিন্তা করতাম, দেখো এখানে যদি কোনো একটা বিন্দুতে চিন্তা করতাম, তাহলে আর এর মান হয়তো এইটা, এটা হয়তো আর,
এবং কোণের মান তখন হইতো, দেখো ডিএল এর ডিরেকশন কিন্তু এদিকে, তড়িৎ প্রবাহ কিন্তু এদিকে যাচ্ছে, আর এইটা হচ্ছে আর এর ডিরেকশন, তাহলে ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণ এইটা হইতো তখন থিটা, তাহলে তখন দেখো কোণের মানটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে সাইন থিটাকে ইন্টিগ্রেশন সাইনের বাইরে আনা যাবে না, আর স্কোয়ারটাকে ইন্টিগ্রেশন সাইনের বাইরে আনা যাবে না। এই তিনটাই, এলও পরিবর্তনশীল, সাইন থিটাও পরিবর্তনশীল, আরও পরিবর্তনশীল, তিনটাই চেঞ্জ হচ্ছে, ধ্রুবক না, কনস্ট্যান্ট না যে আমি ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে আসবো। এখন কথা হচ্ছে কি, এল এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, লিমিট হচ্ছে এল এর, কিন্তু ইন্টিগ্রেশন সাইনের মধ্যে আবার এই যে তিনজন, একটা হচ্ছে এল, একটা হচ্ছে আর স্কোয়ার, একটা হচ্ছে সাইন থিটা। এখন ইন্টিগ্রেশন করা তো খুব ঝামেলা, মানে তিনটা চেঞ্জেবল কোয়ান্টিটি। এখন আমি ইন্টিগ্রেশন করবো দেখো একটা লিমিটের সাপেক্ষে, মানে এল এর লিমিটের সাপেক্ষে, এইটা তো সম্ভব না। তাহলে আমরা কি কাজ করতে পারি, আমাদের করতে হবে কি, এই সকল ক্ষেত্রে এই ইন্টিগ্রেশনের ঝামেলাটা এড়ানোর জন্য আমাদের করতে হবে কি, এই তিনটা কোয়ান্টিটিকে একটা কোয়ান্টিটির মতো করে নিতে হবে। মানে তুমি এল কে, আর কে, থেটাকে হয় থেটাতে পরিণত করে নাও, মানে সবগুলো যেন থেটার মতো থাকে, অথবা তিনটাকেই তুমি এল এর পরিণত করে নাও, মানে সাইন থেটাকে তুমি এল এ পরিণত করবা, তারপরে আর কে তুমি এল এ পরিণত করবা, তিনটাকেই তুমি এল এ পরিণত করে নাও, নয়তো তিনটাকেই তুমি আর এ পরিণত করো, এল কে তুমি আর এ পরিণত করো, সাইন থেটাকে তুমি আর এ পরিণত করো, সবগুলাকে তুমি আর এ পরিণত করো, তারপরে তুমি ইন্টিগ্রেশন করো, মানে সবগুলাকে একটা কোয়ান্টিটির মতো করে নিতে হবে। তো এই কাজটা আমরা কিভাবে করতে পারি, তো আমরা এখানে কি করব, ডিএল কে থেটার মাধ্যমে পরিণত করব, আর স্কোয়ারকে এটাকে আমরা থেটার মাধ্যমে পরিণত করব। তো এই কাজটা আমরা দেখো কিভাবে করতে পারি। তুমি দেখো এই ক্ষেত্রে আমাদের এই চিত্রটা তো ছিল না, আমাদের ছিল এই যে আমরা এই যে এতটুকু অংশ ডিএল কেটে নিয়েছিলাম, তো এইটুকু আমি তো বোঝানোর জন্য আঁকছিলাম, এইটুকু আমি মুছে দিলাম, এই পাশটুকু মুছে দিলাম। তাহলে দেখো এইটা ছিল হচ্ছে আমাদের আর, এখন এই যে কোণটা, এই কোণের আমি সাইন থেটা নিব, সাইন থেটা। তো সাইন থেটা ইকুয়াল টু আমরা জানি যে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত এ আর অতিভুজ কত আর। এখন আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি সবগুলোকে থেটার মাধ্যমে পরিণত করব, ঠিক আছে, থেটার পার্টে আনবো। তাহলে এখান থেকে দেখো যে আর এইটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এ ডিভাইডেড বাই হচ্ছে সাইন থেটা। এখন আর এইটা ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই সাইন থেটা মানে হচ্ছে কোসেক থেটা, তাহলে এ কোসেক থেটা, তাহলে আর ইকুয়াল টু আমরা পাইলাম হচ্ছে এ কোসেক থেটা। দেখো আর কে আমি থেটার মাধ্যমে পরিণত করে নিছি। এখন তুমি বলতে পারো এখানে এ, এটা তো আছে, এ তো আমাকে মানে তাড়াইতে হবে না, এটাকে আমাদের তাড়ানোর দরকার নেই, এটা থাকুক, এটা কিন্তু কনস্ট্যান্ট। তুমি দেখো আমি এই তারের এটা তারটাকে একটু আলাদা করে আঁকি, এইটা ছিল হচ্ছে এ লম্ব দূরত্ব, আমি যদি ডিএল অংশ এখানে চিন্তা করি, এটা হচ্ছে ডিএল, তাহলে দেখো এটা হচ্ছে আর, এটা হচ্ছে কোণ থেটা। আমি যদি ডিএল অংশ এখানে চিন্তা করি, ভালো করে বোঝাই ব্যাপারটা, ডিএল অংশ যদি এখানে চিন্তা করি তাহলে এইটা হচ্ছে আর, এইটা হচ্ছে থেটা, কিন্তু দেখো এই ক্ষেত্রে এটা এ, আবার এই ক্ষেত্রেও এইটা এ, এর কিন্তু কোনো চেঞ্জ নাই, এ হচ্ছে তার থেকে কতটুকু লম্ব দূরত্ব, এ কিন্তু সর্বদাই কনস্ট্যান্ট থাকতেছে। তাহলে আর কে দেখো আমরা একটা কনস্ট্যান্ট এবং থেটার মাধ্যমে প্রকাশ করে ফেলছি, তাহলে এই কাজটা আমাদের হেল্প করবে যে আর কে থেটার মাধ্যমে প্রকাশ করা হয়ে গেছে। এবার করতে হবে কি, ডিএল কে থেটার মাধ্যমে প্রকাশ করতে হবে, অর্থাৎ দৈর্ঘ্য এল এটাকে আমাদের থেটার মাধ্যমে প্রকাশ করতে হবে। এইটাকে আমরা কিভাবে থেটার মাধ্যমে প্রকাশ করতে পারি, তো তুমি দেখো আমরা এইখানে এই যে আলাদা করে এখানে লিখতেছি, আমরা এই কোণের ট্যান থেটা নিই, ট্যান থেটা, ট্যান থেটা মানে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এ আর ভূমি হচ্ছে এতটুকু, এতটুকু হচ্ছে এল। কিন্তু একটু খেয়াল করে দেখো তো, এটা হচ্ছে মূলবিন্দু, আমি বলছিলাম এদিকে হচ্ছে প্লাস এল, এদিকে হচ্ছে মাইনাস এল, তাহলে মূলবিন্দু থেকে তুমি এদিকে আসো, অর্থাৎ এই দেখো মাইনাস ইনফিনিটি এর দিকে আসো, তাহলে এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা মাইনাস দৈর্ঘ্য আর কি, তাহলে এখানে মাইনাস এল দেওয়া উচিত। এখন এখানে আমরা এটা এল সমান সমান এই যে মাইনাস এল, এটা সমান সমান লিখতে পারি এ ডিভাইডেড বাই ট্যান থেটা, 1 ডিভাইডেড বাই ট্যান থেটা মানে হচ্ছে কট থেটা, তাহলে এখানে আমি একবারে লিখি এ ইন্টু কট থেটা। আমাদের দরকার কি, ডিএল এর মান, আমাদের ডিএল এর মান দরকার, কি পাইছি এল পাইছি, এখন এল কে ডিএল এ পরিণত করতে হবে। তো সেটা কিভাবে আমরা করতে পারি, দেখো এটাকে আমরা অন্তরীকরণ করে ফেলি, এ পাশে অন্তরীকরণ করব, এই পাশে অন্তরীকরণ করব, তাহলে এই পাশে যদি এল কে অন্তরীকরণ করা হয় তাহলে ডিএল, আর এই পাশে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এ কিন্তু কনস্ট্যান্ট, এ হচ্ছে ধ্রুবক, এ বাইরে চলে যাবে, কট থেটাকে অন্তরীকরণ করলে হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার থেটা ডি থেটা। আমরা কি কাজ করলাম, এই লাইনের উভয় পাশে অন্তরীকরণ করছি, তাহলে এখানে হয়েছে ডিএল আর এখানে এ ধ্রুবক, সে বাইরে গেল, কট থেটাকে অন্তরীকরণ করলে মাইনাস কোসেক স্কোয়ার থেটা ডি থেটা। অন্তরীকরণের সূত্রগুলো বা ইন্টিগ্রেশনের সূত্রগুলো এগুলো তো মনে আছে না, আর যদি মনে না থাকে তাহলে একটু খাতা উল্টাবা, নয়তো মাথায় একটা বাড়ি দেবা, দেখবা মনে পড়ে যাবে। এবার দেখো এই মাইনাস মাইনাস দুই পাশ থেকে বাদ দাও, তাহলে বাদ দিলে কি পাচ্ছি আমরা, ডিএল ইকুয়াল টু পাচ্ছি এ কোসেক স্কোয়ার থেটা ডি থেটা, এটা হচ্ছে ডিএল এর মান পেয়ে গেছি। তাহলে দেখো ডিএল কে আমরা এই যে কোসেক থেটা মানে থেটার মাধ্যমে প্রকাশ করে ফেলছি, যেখানে একটা কনস্ট্যান্ট এ আসে, কনস্ট্যান্ট এ থাকুক, আমাদের কনস্ট্যান্ট নিয়ে তো কোনো ঝামেলা, এ নিয়ে কোনো ঝামেলা নাই।
তাহলে দেখো ডিএল এল থিটার মাধ্যমে রূপান্তরিত হয়ে গেছে আর থিটার মাধ্যমে প্রকাশ হয়ে গেছে। এখন আমাদের করতে হবে কি এখানে এই জিনিসটা মানগুলো বসাইতে হবে, এই যে ডিএল এর মানটা বসাবো, এখানে আর এর মানটা বসাবো। তাহলে এবার আমরা এখান থেকে আবার ক্যালকুলেশন শুরু করি। তাহলে অতএব বি এটা ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই হচ্ছে 4 পাই ইন্টিগ্রেশন অফ ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার, মান বসাবো। তাহলে আর স্কোয়ার নিচে আর স্কোয়ার, তো এইটা হচ্ছে আর, তাহলে আর স্কোয়ারটা হবে হচ্ছে এ স্কোয়ার কোসেক স্কোয়ার থিটা, আর উপরে এখানে হচ্ছে ডিএল সাইন থিটাকে একটু দূরে সরাই লিখি, এটা হচ্ছে সাইন থিটা। ডিএল এর মানটা আমরা বসাবো, ডিএল এর মানটা আমরা পাচ্ছি হচ্ছে এ কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে আমরা কি করলাম, ডিএল এর মানটা বসাইলাম এবং আর স্কোয়ারের মানটা বসাইলাম। এইবার দেখো কোসেক স্কোয়ার থিটা উপর থেকে নিচ থেকে কাটাকাটি, তাহলে কি থাকলো এখানে এ আর এখানে এ স্কোয়ার, তাহলে নিচে একটা এ থাকলো, এ তো ধ্রুবক নাকি, তাহলে এ যদি ধ্রুবক হয় সেই ইন্টিগ্রেশন সাইনের বাইরে চলে আসবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বি ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ, ইন্টিগ্রেশন সাইনের বাইরে চলে আসলো এ। ইন্টিগ্রেশনের মধ্যে কি থাকলো, ইন্টিগ্রেশনের মধ্যে থাকলো হচ্ছে সাইন থিটা আর এখানে থাকলো হচ্ছে ডি থিটা, সাইন থিটা ডি থিটা। এখন দেখো আগে যেমন দৈর্ঘ্যের সাপেক্ষে যখন ইন্টিগ্রেশন ছিল তখন আমরা বসাইতাম দৈর্ঘ্যের লিমিট -ইনফিনিটি টু +ইনফিনিটি। এবার ইন্টিগ্রেশনটা কার সাপেক্ষে, কোণের সাপেক্ষে, থিটার সাপেক্ষে, তাহলে এখানে আমার কোন লিমিটটা বসাইতে হবে, কোণের লিমিটটা বসাইতে হবে। তাহলে এখন আমি থিটার লিমিটটা বসাবো। তাহলে তার যদি -ইনফিনিটিতে যায়, অসীমে যায়, তাহলে সেই ক্ষেত্রে তারের এল ইকুয়াল টু -ইনফিনিটি হলে থিটা ইকুয়াল টু কত হয় এটা দেখতে হবে, আর তারের এই পাশে এল ইকুয়াল টু +ইনফিনিটি হলে দেন থিটা ইকুয়াল টু কত হয় এই জিনিসটা আমাদের দেখতে হবে। তো এই জিনিসটা একটু খুব ভালো করে খেয়াল করো, তারটা যদি -ইনফিনিটির দিকে যায় তাহলে এই যে কোণের মানটা কার দিকে যায় এইটা আমরা একটু দেখি। তো এখানে আমি আঁকতেছি, এইটা হচ্ছে তারটা, এটা ছিল হচ্ছে এ লম্ব দূরত্ব, এইটুকু আমরা বিবেচনা করছিলাম খুবই ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল, তাহলে তখন কোণের মানটা ছিল হচ্ছে এইটা, এটা হচ্ছে থিটা কোণ। এখন এইভাবে দেখো এটা অনেক দূরে এইদিকে -ইনফিনিটি পর্যন্ত যাবে, -ইনফিনিটি পর্যন্ত, তাহলে দেখি তো কোণের মানটা কার দিকে যায়। তাহলে মনে করো এইখানে আসলো, তাহলে তখন কোণের মান হচ্ছে এইটা, কোণের মান আগের চেয়ে একটু কমে গেছে। যখন এইখানে আসবে তখন কোণের মান হচ্ছে এইটা, যখন এইখানে যাবে তখন কোণের মান হচ্ছে এইটা, যখন এইখানে যাবে তখন কোণের মান হচ্ছে এইটা। দেখো তো কোণের মান আস্তে 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 কমতেছে না, এইভাবে কমতে 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 যদি অসীম পর্যন্ত চলে যাইতো তাহলে এই যে কোণটা, এই কোণটা কত মানের কাছে যাইতো, তারের দৈর্ঘ্য যদি অসীম পর্যন্ত যাইতো, -ইনফিনিটি পর্যন্ত যাইতো, তাহলে এই কোণের মানটা যাইতো হচ্ছে 0 ডিগ্রির দিকে। খুবই সহজ, কমন সেন্স। আর এই পাশে দেখি তো আমরা, দেখো এই পাশের যে কোণটা মানে এই কোণটা যদি তারের দৈর্ঘ্য +ইনফিনিটি পর্যন্ত যায় দেন এই কোণের মানটা কার দিকে যায় দেখি। আমরা যদি তারের দৈর্ঘ্যটা এখানে চিন্তা করতাম তাহলে সেই ক্ষেত্রে কোণ হইতো হচ্ছে এইটা, এই কোণটা, দেখো একটা স্থূল কোণ। এরপরে তারের দৈর্ঘ্য যদি আমি আরেকটু দূরে চিন্তা করতাম তাহলে সেই ক্ষেত্রে কোণ হইতো হচ্ছে এইটা। দেখো কোণের মানটা আগে যা ছিল তার চেয়ে কিন্তু কোণের মানটা এবার বাড়ছে, আগে কমতে ছিল এবার বাড়তেছে। এইভাবে যদি আমি অসীম পর্যন্ত যাই, মনে করো যে অসীম পর্যন্ত যাই, কোণের মান আরো বাড়লো, আরো দূরে গেলে কোণের মান আরো বাড়লো, এইভাবে বাড়তে বাড়তে আমি যদি +ইনফিনিটি পর্যন্ত এদিকে চলে যাই তাহলে এই কোণের মানটা 180-র দিকে যায় না। তাহলে আমরা লিমিট পেয়ে যাচ্ছি, লিমিটটা হচ্ছে দেখো আমি একটু এখানে বক্স করে লিখে রাখি, এল এর লিমিট, এল যখন -ইনফিনিটি ছিল তখন কোণের লিমিট থিটা এটা হয়েছিল 0, আর এল যখন +ইনফিনিটি হয়েছে তখন কোণটা হয়েছে 180 ডিগ্রি। তাহলে এবার আমরা থিটার লিমিট বসাবো, তাহলে সেটা হবে 0 ডিগ্রি আর এখানে হবে 180 ডিগ্রি। এখন ইন্টিগ্রেশন করা, তো সাইন থিটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কত পাই, -cos থিটা পাই। তাহলে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ -cos থিটা, যার লোয়ার লিমিট হচ্ছে 0 ডিগ্রি, আপার লিমিট হচ্ছে 180 ডিগ্রি। আগে লিখবা না, আগে খুব ভালো করে দেখো, এই মাইনাসটাকে আমি বাইরে নিয়ে আসলাম, তাহলে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ, তাহলে একবার বসবে হচ্ছে cos 180 ডিগ্রি আর একবার বসবে হচ্ছে cos 0 ডিগ্রি। তাহলে cos 180 ডিগ্রি -cos 0 ডিগ্রি, cos 180 ডিগ্রি হচ্ছে -1 আর cos 0 ডিগ্রি হচ্ছে 1, তাহলে এখানে কি থাকতেছে -1 -1, cos 180 ডিগ্রি -1 মাইনাস cos 0 ডিগ্রি মানে 1, তাহলে -1 তার মানে -2 থাকতেছে। সেই -2 আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ -2 আর -1, তাহলে এখানে আলটিমেটলি থাকতেছে 2, এখানে 2 আর এখানে 4 কাটাকাটি হয়ে নিচে থাকতেছে 2। তাহলে অতএব চৌম্বক ক্ষেত্রের মান বি এর মান এটা হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ। ইন্টিগ্রেশন শেষ, আমরা সূত্র পেয়ে গেছি, চৌম্বক ক্ষেত্রের মান পেয়ে গেছি। তাহলে এই বিন্দুতে তার থেকে এ লম্ব দূরত্বে ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান হবে মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ।
এখন এই সূত্রের সাহায্যে এই সূত্র খাটায় তুমি তার থেকে কত লম্ব দূরে তোমার এর মানটা তোমার বলে দিবে, ওই মানটা বসায় তুমি এই সূত্রের সাহায্যে ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মানটা কত এটা নির্ণয় করতে পারবা। তো এইটা আমরা করলাম হচ্ছে অসীম পরিবাহী তারের জন্য। ভালো করে খেয়াল করো, এটা আমরা করলাম হচ্ছে অসীম পরিবাহী তারের জন্য। এখন আমাদের যদি বলতো অসীম পরিবাহী তার না, একটা সসীম পরিবাহী তার, তারের একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, তাহলে সেই ক্ষেত্রে তারটা থেকে এ লম্ব দূরত্বে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মানটা কি আমরা বের করতে পারতাম না? তারের একটা দৈর্ঘ্য বলে দিবে, এবার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য থাকবে, অসীম দৈর্ঘ্য হবে না, সেটা হবে সসীম দৈর্ঘ্যের একটা তার। তাহলে সেই ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মানটা কি হতো এটা দেখে আমরা একটু বের করার চেষ্টা করতাম। এইটা যদি আমরা বুঝে থাকি তাহলে ওইটা বের করার জন্য আলাদা আর কিছুই করা লাগবে না, আলাদা কোনো ক্যালকুলেশন করা লাগবে না। এই ক্যালকুলেশনের সাহায্যে আমরা একটা সসীম তারের জন্য এ লম্ব দূরত্বে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে এটা বলে দিতে পারবো। তো সেইটা আমরা কিভাবে বলতে পারি দেখো, এটা আমরা এ নম্বর দিয়ে দেখছিলাম, এবার তুমি এটা বি নম্বর দিয়ে লিখবা। বায়ট-সাভার্টের সূত্রের পরের প্রয়োগটা এটা হচ্ছে সসীম পরিবাহী তারের জন্য, সসীম পরিবাহী সরল মানে সোজা তারের জন্য চৌম্বক ক্ষেত্র নির্ণয়, চৌম্বক ক্ষেত্র নির্ণয়। তো আমরা এখানেই দেখব, ঠিক আছে, এখানে এই থিওরিটা দেখব। তাহলে এইটা হচ্ছে সসীম পরিবাহী একটা তার, এই সসীম পরিবাহী তারের এ লম্ব দূরত্বে এই বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্রের মান বের করব। এবার দেখো তারটা কিন্তু নির্দিষ্ট, এই যে এই বিন্দু থেকে তারের দৈর্ঘ্য হচ্ছে এই বিন্দু পর্যন্ত, এদিকে অসীম পর্যন্ত প্লাস ইনফিনিটি বা এইদিকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত না তারের দৈর্ঘ্যটা। এবার তাহলে এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে হচ্ছে আই পরিমাণ, এর জন্য আমি এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করতে চাই। তাহলে আমার একই কাজ করা লাগতো, ক্ষুদ্র একটা অংশ ডিএল চিন্তা করা লাগতো, তার জন্য ওই বিন্দুতে খুবই ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র বের করে ইন্টিগ্রেশন করেই আমি ওই বিন্দুতে টোটাল চৌম্বক ক্ষেত্র বের করতাম, একই কাজই করতাম। দেখো পার্থক্যটা কোথায়, আগে তারটা এদিকে ছিল অনেক দূর মাইনাস ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত, তো তার জন্য এল এর মান ছিল হচ্ছে এল ছিল হচ্ছে মাইনাস ইনফিনিটি, দেন থেটা ইনিশিয়াল যে কোণটা আসছিল এদিকে সেই কোণের মানটা হয়েছিল 0 ডিগ্রি। আর এদিকে কি ছিল, এল ছিল প্লাস ইনফিনিটি, দেন এখানে যে কোণের মানটা আসছিল থেটা ফাইনাল সেটা আসছিল 180 ডিগ্রি, জাস্ট পার্থক্য হচ্ছে এতটুকু। এই ক্ষেত্রে কি হবে, এইটা হচ্ছে প্রথম প্রান্ত, এইটা হচ্ছে দ্বিতীয় প্রান্ত, এতটুকুর মধ্যে নির্দিষ্ট তারটা। তাহলে দেখি তো এই প্রান্ত এই বিন্দুর সাথে যে কোণটা তৈরি করে এই কোণটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে থেটা ইনিশিয়াল কোণ, আর এই প্রান্ত এই বিন্দুর সাথে যে কোণটা তৈরি করে সেটাকে আমরা বলতে পারি থেটা ফাইনাল কোণ। কিন্তু থেটা ফাইনাল কোণ আমরা কোনটাকে বলবো, এই কোণটাকে বলবো না, তড়িৎ প্রবাহ এদিকে যাচ্ছে, তাহলে দেখো এইটা হচ্ছে আর এইটা হচ্ছে তড়িৎ প্রবাহ বা ডিএল এর ডিরেকশন, তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা থেটা ইনিশিয়াল। আর তড়িৎ প্রবাহ দেখো এইদিকে যাচ্ছে, এই যে তড়িৎ প্রবাহ যাওয়ার ডিরেকশন হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে আর, তাহলে তড়িৎ প্রবাহের দিকের সাথে এই আর যে কোণ তৈরি করে সেটা হবে হচ্ছে ফাইনাল কোণ, এটা হচ্ছে থেটা ফাইনাল। অসীম পর্যন্ত গেলে এই কোণটা আস্তে 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 মনে করো এই বিন্দুটাকে ধরে আমি টানতে 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 অসীম পর্যন্ত নিয়ে যাচ্ছি, তাহলে এই কোণের মানটা কমতে কমতে 0। আর এই প্রান্তটাকে ধরে টানতে টানতে অসীম পর্যন্ত নিয়ে যাচ্ছ, তাহলে এই কোণের মানটা বাড়তে বাড়তে 180 ডিগ্রি। তাহলে আগে কোণের মানটা লিমিটটা আমরা বসাইছিলাম যে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি, এবার ওইটা আর বসবে না, বসবে হচ্ছে থেটা ইনিশিয়াল থেকে থেটা ফাইনাল, জাস্ট পার্থক্যটাই হচ্ছে এতটুকু। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি ইন্টিগ্রেশন করতাম, দেখো তো সূত্রের ফরম্যাটটা আমরা আসলে কেমন পাইতাম, বি ইকুয়াল টু হইতো মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ, এখানে যে সাইন থেটা এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হইতো, তাহলে থেটার লিমিট থেটা ইনিশিয়াল টু থেটা ফাইনাল, জাস্ট পার্থক্য এতটুকু। আগে আমরা থেটা ইনিশিয়ালের মান বসাচ্ছিলাম 0 ডিগ্রি, থেটা ফাইনালের মান বসাচ্ছিলাম 180 ডিগ্রি, এবার আর সেইটা না, এবার আমরা বসাবো থেটা ইনিশিয়াল টু থেটা ফাইনাল। ক্লিয়ার, বুঝতে পারছো এইটুকু? তাহলে এবার দেখো মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ, সাইন থেটাকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কস থেটা, যার লোয়ার লিমিট হচ্ছে থেটা ইনিশিয়াল, আপার লিমিট হচ্ছে থেটা ফাইনাল। তাহলে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ, মাইনাসটা যে সামনে চলে আসলো, তাহলে কস থেটা ফাইনাল মাইনাস কস থেটা ইনিশিয়াল। এখন এটাকে আমরা সূত্র হিসেবে মনে রাখতে পারি, কিন্তু এর সামনে একটা মাইনাস দেখতে ভালো লাগতেছে না, তাহলে আমরা একটু সাজাই লিখি, মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ কস থেটা ইনিশিয়াল মাইনাস কস থেটা ফাইনাল, মানে মাইনাসটাকে আমি ভেতরে দিয়ে লিখলাম, তাহলে কস থেটা ইনিশিয়ালের পার্টটা আগে আসলো আর কস থেটা ফাইনালের পার্টটা পরে গেল। তাহলে তারটা যদি সসীম দৈর্ঘ্যের একটা তার হয়, তাহলে তার জন্য এ লম্ব দূরত্বে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়ের সূত্র হবে হচ্ছে এইটা, মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ কস থেটা ইনিশিয়াল মাইনাস কস থেটা ফাইনাল। ইনিশিয়াল কোণ হবে এইটা, ফাইনাল কোণ হবে হচ্ছে এইটা। তাহলে আমরা এই সূত্রটা খাটায় একটা সসীম দৈর্ঘ্যের পরিবাহী তারের জন্য এ লম্ব দূরত্বে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান বের করতে পারবো, আর এই সূত্রটা খাটায় অসীম দৈর্ঘ্যের একটা তারের জন্য এই লম্ব দূরত্বে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মানটা বের করতে পারবো। তাহলে আমরা বায়ট-সাভার্টের সূত্রের দুইটা প্রয়োগ দেখলাম। এবার এই দুইটা থিওরি, এই দুইটা সূত্র রিলেটেড নিয়ম রক্ষার জন্য আমরা কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করব। তো চলো ম্যাথ প্রবলেমগুলো সলভ করি। প্রথম ম্যাথ প্রশ্নটা আমাদের বলতেছে
যে একটি লম্বা সরল পরিবাহী তারে সরল পরিবাহী তারে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে। তারটি থেকে 4 সেন্টিমিটার লম্ব দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। তাহলে প্রথমে ম্যাথটা পড়ে একটু বোঝো তো, এই তারটা অসীম পরিবাহী তার না সসীম পরিবাহী তার? কোন সূত্রটা তুমি খাটাবা? দুইটা সূত্র জানো, একটা হচ্ছে অসীম পরিবাহী তারের জন্য চৌম্বক ক্ষেত্রের মান, আর একটা হচ্ছে সসীম পরিবাহী তারের জন্য চৌম্বক ক্ষেত্রের মান। তো তুমি কোন সূত্রটা খাটাবা? অসীম পরিবাহী তারের জন্য যে সূত্রটা ওইটা খাটাবা। কারণ দেখো তারের এই দৈর্ঘ্যটা নির্দিষ্ট করে বলে দেয়নি, আমাদের বলে দিচ্ছে একটা লম্বা সরল পরিবাহী তার। তাহলে লম্বা মানে অনেক লম্বা একটা তার, সেই তারটা থেকে 4 সেন্টিমিটার লম্ব দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মানটা বের করতে হবে। তাহলে 4 সেন্টিমিটার লম্ব দূরত্ব মানে আমাদের এর মানটা দেওয়া আছে। তাহলে আমরা একটু চিত্র আঁকি। এইটা হচ্ছে এই যে লম্বা পরিবাহী তারটা। তাহলে এই লম্বা পরিবাহী তারটা থেকে এ লম্ব দূরত্বে এই এর মানটা আমাদের বলে দিছে, এটা হচ্ছে 4 সেন্টিমিটার। এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বি এর মান বের করতে হবে। তাহলে সূত্র হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ। এখানে আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, আই এর মানটা আমাদের বলে দিচ্ছে 10 অ্যাম্পিয়ার। তাহলে এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যাচ্ছে কতটুকু? 10 অ্যাম্পিয়ার বলে দেওয়া আছে। মানগুলো বসাই দিব, বসাই দিয়ে আমরা হিসাব করব। তাহলে মিউ নটের মান হচ্ছে 4 পাই গুণ 10⁻⁻7, এটা আমি গতকাল লিখাই দিয়েছিলাম। আয়ের মান তড়িৎ প্রবাহ মাত্রা কত? 10 অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই 2 পাই এ, এর মান হচ্ছে 4 সেন্টিমিটার, 4 গুণ 10⁻²। এবার তুমি এখান থেকে হিসাব নিকাশ করবা। হিসাব নিকাশ করে তুমি যা পাবা এত, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মান। একক হবে হচ্ছে টেসলা। চৌম্বক ক্ষেত্র মানে বি এর একক, এটা হবে হচ্ছে টেসলা। তাহলে এত টেসলা, এটা হচ্ছে ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান। আমি যদি বলতাম এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে, তাহলে তড়িৎ প্রবাহ যদি এই দিকে হতো, মানে এইভাবে উপরের দিকে যদি হইতো, তাহলে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র হচ্ছে ক্রস ডিরেকশন, মানে ওই যে ফ্লেমিং এর ডান হস্ত নীতি। এইদিকে তড়িৎ প্রবাহ, তাহলে এরভাবে মুঠো করে ধরো, তাহলে দেখো এই দিক দিয়ে এই যে ক্রস যাচ্ছে, ভেতরের দিকে যাচ্ছে। আর যদি তড়িৎ প্রবাহ নিচের দিকে হইতো, এইভাবে তড়িৎ প্রবাহ যদি নিচের দিকে হইতো, তাহলে এই বিন্দুতে আমি যদি বলতাম চৌম্বক ক্ষেত্র, তাহলে ব্যাপারটা কি হইতো? এই যে বৃদ্ধাঙ্গুলি নিচের দিকে এইভাবে তারটাকে মুঠো পাকায় ধরো, তাহলে ওই পাশে হচ্ছে ক্রস, এই যে তারের ওই পাশে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হবে ক্রস, মানে ভেতর দিয়ে ঢুকতেছে, আর এই পাশ দিয়ে বের হয়ে আসতেছে। দেখো ভালো করে বোঝো, এই পাশ দিয়ে বের হয়ে আসতেছে। তাহলে আমি যদি এই বিন্দুতে ডিরেকশন চিন্তা করতাম, তাহলে এই ক্ষেত্রে ডট হইতো। বুঝতে পারছো? তাহলে আমরা চৌম্বক ক্ষেত্রের মানটা বের করে ফেললাম। অসীম পরিবাহী তারের জন্য আশেপাশে কোনো বিন্দুতে, অর্থাৎ এ লম্ব দূরত্ব কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মানটা নির্ণয় করার একটা ম্যাথ দেখে ফেললাম। এবার আমরা একটা সসীম পরিবাহী তারের ম্যাথ করব। তো এটা হচ্ছে আমাদের 2 নম্বর ম্যাথ। আমাদের একটা চিত্র এঁকে দিচ্ছে। এইটা হচ্ছে একটা সসীম পরিবাহী তার। এই তারের এইখান থেকে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মানটা বের করতে হবে। এই যে দূরত্বটা, এই দূরত্বটা আমাদের বলে দিয়েছে, এটা হচ্ছে 3 সেন্টিমিটার, এতটুকু হচ্ছে 4 সেন্টিমিটার, আর এতটুকু হচ্ছে 3.5 সেন্টিমিটার। তাহলে এইখান থেকে এই দূরত্বটা 3.5 সেন্টিমিটার, এইখান থেকে এই দূরত্বটা এটা হচ্ছে 4 সেন্টিমিটার, আর এই যে দূরত্বটা এটা হচ্ছে 3 সেন্টিমিটার। এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান বের করতে হবে। এই তারের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ মাত্রা, এই তড়িৎ প্রবাহ মাত্রার মান দেওয়া আছে, এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার। তাহলে একটু খেয়াল করে দেখো, এই তারটা কিন্তু আর অসীম পরিবাহী তার না, যে এইদিকে মাইনাস ইনফিনিটি ওইদিকে প্লাস ইনফিনিটি, ব্যাপারটা কিন্তু আর এরকম নেই, একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের তার। তো তার জন্য এই তারটা থেকে এ লম্ব দূরত্বে, এই যে এর মান এটা হচ্ছে 3 সেন্টিমিটার, এ লম্ব দূরত্বে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মানটা এবার আমাদের বের করতে হবে। আমরা কিন্তু আর এই সূত্রটা খাটাইতে পারবো না, এটা ছিল হচ্ছে অসীম পরিবাহী তারের জন্য। তাহলে সসীম পরিবাহী তারের জন্য সূত্রটা কি ছিল? এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের সূত্রটা বি মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ। এখানে কিন্তু 4 পাই এ কজ থেটা ইনিশিয়াল মাইনাস কজ থেটা ফাইনাল। তাহলে মিউ নটের মান হচ্ছে 4 পাই গুণ 10⁻⁻7, আই এর মান হচ্ছে 10 অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই 4 পাই এর মান হচ্ছে 3 সেন্টিমিটার, 3 গুণ 10⁻²। কজ থেটা ইনিশিয়াল কজ থেটা ফাইনালের মান বসাইতে হবে, বসায় হিসাব নিকাশ করে চৌম্বক ক্ষেত্রের মানটা আমাদের বের করতে হবে। তো থেটা ইনিশিয়াল থেটা ফাইনাল, এটা চিত্রে একটু দেখি তো। তড়িৎ প্রবাহ এইদিকে যাচ্ছে, দেখো ভালো করে, তড়িৎ প্রবাহ এইদিকে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে লাস্ট বিন্দু, মানে সরি ফার্স্ট বিন্দু, প্রথম বিন্দু। তাহলে এইখান থেকে এই বিন্দুর দূরত্ব এইটা হচ্ছে আর, তাহলে এইটা হচ্ছে থেটা ইনিশিয়াল কোণ, কারণ তড়িৎ প্রবাহ এদিকে যাচ্ছে। তাহলে তড়িৎ প্রবাহ যেদিকে যাচ্ছে সেই দিকটাই হবে এল এর ডিরেকশন, ডিএল এর ডিরেকশন, আর এটা হচ্ছে আর, তাদের মধ্যবর্তী কোণ থেটা ইনিশিয়াল এটা। আর এইটা হচ্ছে লাস্ট বিন্দু। তাহলে লাস্ট বিন্দুতে দেখি তো কোনটা কত হয়, কোনটাকে আমরা থেটা ফাইনাল কোনটা বলি। তাহলে তড়িৎ প্রবাহ কিন্তু এইদিকে যাচ্ছে, আর আর হচ্ছে এইদিকে, তাহলে তড়িৎ প্রবাহ এবং আর এদের মধ্যবর্তী কোণ, এইটা হচ্ছে থেটা ফাইনাল। এখন এই দুইটা কোণের মান এখানে বসাই দিলেই কাজ শেষ।
এখন আমরা দেখো তো এই কোণের মানটা বসাই, এই কোণের কি বসাইতে হবে, cos থিটা বসাইতে হবে, cos থিটা ইনিশিয়াল বসাইতে হবে। তো এইটা হচ্ছে 4, এইটা হচ্ছে 3, তাহলে পিথাগোরাস দিয়ে এটা আমরা পাবো, অতিভুজটা পাবো 4 স্কয়ার 3 স্কয়ার, এটা পাবো হচ্ছে 5 সেন্টিমিটার। তো cos থিটা ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 4 সেন্টিমিটার, অতিভুজ হচ্ছে 5 সেন্টিমিটার, একবারে কিন্তু আমরা লিখতে পারি cos থিটা ইনিশিয়াল এটা হচ্ছে 4/5, এটাও সেন্টিমিটারে এটাও সেন্টিমিটারে, তাহলে একক কনভার্ট করার আর দরকার নেই, উপরে নিচে একই অনুপাত আর কি। তাহলে cos থিটা ইনিশিয়ালের মানটা বসাই দিলাম 4/5 বসাই দিলাম, cos থিটা ফাইনাল বসাইতে হবে, এই কোণের মান আমাদের লাগবে। দেখো এই কোণের মানটা আমরা সরাসরি বের করতে পারবো না, আমরা আগে এই কোণটা বের করতে পারবো, এই কোণটা ধরো এই কোণটাকে আমরা বললাম এটা হচ্ছে থিটা, তাহলে থিটা ফাইনাল, এই থিটা ফাইনাল এই কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস থিটা, বোঝা যায় এই জিনিসটা, এটা হচ্ছে থিটা ফাইনাল কোণটা, এটা হবে হচ্ছে 180, টোটাল 180 কোণ, তা থেকে যদি এই কোণটা বাদ দাও অর্থাৎ থিটা কোণটা বাদ দাও, তাহলে তুমি থিটা ফাইনাল এই কোণটা পাবা। এই কোণের মানটা আমরা বের করতে পারবো। দেখো এই কোণটা হচ্ছে ট্যান থিটা, এটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 3 সেন্টিমিটার আর ভূমি হচ্ছে 3.5 সেন্টিমিটার, তাহলে ট্যান থিটা এটা ইকুয়াল টু 3/3.5, এটা হচ্ছে ট্যান থিটার মান। তাহলে থিটা ইকুয়াল টু হবে ট্যান ইনভার্স 3/3.5, এটা হচ্ছে থিটার মান। তাহলে এখানে আমি বসাই, অতএব থিটা ফাইনাল এটা হবে 180 ডিগ্রি মাইনাস থিটা, থিটার মান আমরা পাচ্ছি ট্যান ইনভার্স 3/3.5। তো এখান থেকে তুমি একটু হিসাব নিকাশ করবা, হিসাব নিকাশ করে দেখবা এই কোণের মানটা আসবে 139.39 ডিগ্রি, এটা হচ্ছে থিটা ফাইনাল কোণের মানটা। তাহলে থিটা ফাইনাল কোণের মানটা আমরা পেয়ে গেছি, এটা এবার বসাই দিই cos 139.39 ডিগ্রি। এবার বসায় তুমি এখান থেকে হিসাব নিকাশ করবা, হিসাব নিকাশ করলে এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত টেসলা সেটা তুমি পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে হিসাব নিকাশ করে বক্সে মানটা বসাই দিবা। তাহলে আমরা অসীম পরিবাহী তারের জন্য একটা ম্যাথ করলাম আর সসীম পরিবাহী তারের জন্য একটা ম্যাথ করলাম। তাহলে আশা করি এই যে অসীম বা সসীম পরিবাহী তার রিলেটেড যদি কোনো ম্যাথ আসে তাহলে তুমি সলভ করতে পারবা। আমরা আর একটা ম্যাথ প্রবলেম একটু সলভ করব। এবারে ম্যাথটা আমাদের বলতেছে একটি লম্বা সরল পরিবাহী তারে, লম্বা সরল পরিবাহী তারের মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে, তড়িৎ প্রবাহ হচ্ছে তারের যে কোনো প্রান্ত হতে, যে কোনো প্রান্ত হতে মাত্র 2 সেন্টিমিটার লম্ব দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। তাহলে তুমি বলো তো, ম্যাথটা পড়ে আগে বলো এই তারটা অসীম দৈর্ঘ্যের একটা তার নাকি সসীম দৈর্ঘ্যের একটা তার। মানে আমরা দেখো চৌম্বক ক্ষেত্র নির্ণয় দুইটা সূত্র শিখছি, একটা হচ্ছে অসীম দৈর্ঘ্যের তারের জন্য কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, আর একটা হচ্ছে সসীম দৈর্ঘ্যের তারের জন্য কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র। তো এখন আমরা এই যে ম্যাথটা পড়ছিলাম, পড়ে কি বুঝলাম, এই তারটা অসীম দৈর্ঘ্যের তার নাকি সসীম দৈর্ঘ্যের তার। অনেকে বলতে পারো যে যেহেতু দৈর্ঘ্যের কথা বলে দেওয়া নেই, মানে কতটুকু দৈর্ঘ্য এটা নির্দিষ্ট করে বলে দেওয়া নেই, তাহলে এটা মনে হয় হচ্ছে অসীম দৈর্ঘ্যের একটা তার। তাহলে ব্যাপারটা আসলে তা না, ব্যাপারটা আমরা একটু চিত্র এঁকে বোঝার চেষ্টা করি। এরকম একটা লম্বা তার, এই লম্বা তারের যে কোনো একটা প্রান্ত থেকে কিন্তু বলে দিছে, ধরো এই প্রান্তটা, এই প্রান্ত থেকে 2 সেন্টিমিটার লম্ব দূরত্বে, 2 সেন্টিমিটার লম্ব দূরত্বে, এটা হচ্ছে এর মান, এই বিন্দুতে আমাদের চৌম্বক ক্ষেত্র বের করতে বলতেছে। তাহলে এই প্রান্তটা কিন্তু নির্দিষ্ট, এই প্রান্তটা কিন্তু এখানেই থেমে গেছে, এর এই পাশে আর নাই, কিন্তু এই পাশের কথাটা কিন্তু বলে নাই, বলছে লম্বা একটা তার, তার মানে অনেক দূর পর্যন্ত বিস্তৃত, মানে ব্যাপারটা এরকম এই যে ডট 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 মাইনাস ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত। তাহলে এবার বলো তো এই তারটা কেমন তার? এই তারটার এই প্রান্তটা হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত আর এই প্রান্তটা এখানে থেমে গেছে, তার মানে এই প্রান্তটা হচ্ছে সসীম। তাহলে তারটা হচ্ছে অর্ধ সসীম অর্ধ অসীম একটা তার, এক প্রান্ত অসীম আর এক প্রান্ত সসীম। তা আমরা তো অসীম তারের সূত্র জানি, সসীম তারের সূত্র জানি, অর্ধ অসীম বা অর্ধ সসীম তার কিন্তু সূত্র জানি না। তাহলে এই বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্র বের করার জন্য কোন সূত্রটা ব্যবহার করব? আমরা সসীম তারের জন্য যে সূত্রটা শিখছি ওই সূত্রটা আগে একটু লিখে নিই। সসীম তারের জন্য আমরা এই বিন্দুতে অর্থাৎ তার থেকে এ লম্ব দূরত্ব কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের সূত্র শিখছি B = μ0I/4πa cos থিটা ইনিশিয়াল মাইনাস হচ্ছে cos থিটা ফাইনাল। অর্থাৎ তারের প্রথম প্রান্ত উক্ত বিন্দুর সাথে যে কোণ তৈরি করে, তারের দ্বিতীয় প্রান্ত মানে শেষ প্রান্ত উক্ত বিন্দুর সাথে যে কোণ তৈরি করে। তাহলে মনে করো এই তারের মধ্য দিয়ে এই দিকে তড়িৎ প্রবাহ যাচ্ছে, এটা আমি আমার ইচ্ছা মতো ধরে নিলাম, তুমি উল্টাও ধরে নিতে পারো, কোনো সমস্যা নেই। এই তড়িৎ প্রবাহ মাত্রা এটা আমাদের বলে দেওয়া আছে, এটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার, আমি ধরে নিছি এই দিকে তড়িৎ প্রবাহ যাচ্ছে। তাহলে তুমি একটু দেখো, এইটা হচ্ছে তারের শেষ প্রান্ত আর এইটা হচ্ছে মানে এই যে অসীম পর্যন্ত বিস্তৃত অসীম বিন্দুটা, এটা হচ্ছে তারের আদি প্রান্ত।
তাহলে দেখি তো আদি প্রান্ত কত কোণ তৈরি করতেছে। তুমি দেখো এই যে কোণটা, এই কোণটা হচ্ছে থেটা। এখন আমি যদি অসীম পর্যন্ত নিয়ে যাইতে থাকি, এক এক করে এরকম অসীম পর্যন্ত টানতে থাকি, দেখো কোণের মানটা কিন্তু কমতেছে। যতই আমি দূরে চলে যাব, অসীম পর্যন্ত চলে যাব, কোণের মানটা কিন্তু কমবে। কোণটা হচ্ছে আর এর সাথে ডিএল এর কোণ, তো তড়িৎ প্রবাহ যেদিকে ওইটাই হচ্ছে ডিএল এর ডিরেকশন, আর এই দিক বরাবর এটা হচ্ছে আর এর ডিরেকশন, তাহলে কোণ হচ্ছে এইটা। এখন অসীম পর্যন্ত নিয়ে গেলে এই কোণের মানটা কমতে থাকবে। তাহলে এরকম যদি মাইনাস ইনফিনিটি পর্যন্ত চলে যায়, কোণের মানটা কমতে 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 থেটা ইনিশিয়াল, এই কোণের মানটা হবে হচ্ছে 0 ডিগ্রি। তাহলে থেটা ইনিশিয়াল আমরা পেয়ে গেছি। এবার দেখি তো থেটা ফাইনাল, অর্থাৎ এই যে লাস্ট প্রান্তটা, শেষ প্রান্তটা কত কোণ তৈরি করতেছে। তাহলে তড়িৎ প্রবাহ এই দিক বরাবর যাচ্ছে, এটা হচ্ছে তড়িৎ প্রবাহের ডিরেকশন। তাহলে তড়িৎ প্রবাহের ডিরেকশন হচ্ছে এই দিক বরাবর, আর এইটা হচ্ছে আর এর ডিরেকশন, যে বিন্দুতে আমি চৌম্বক ক্ষেত্র বের করতে চাই। তাহলে এর সাথে এই যে কোণটা, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, যে পাস করে যাওয়ার পর, মানে আই এদিকে যাচ্ছে আর এটা হচ্ছে ডিএল। তাহলে এই কোণটা নিব, এই কোণটা কিন্তু আমি নিব না। তাহলে এই যে কোণটা, এই কোণটা কত 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি এটাই হচ্ছে থেটা ফাইনাল। তাহলে থেটা ফাইনালের মান পেয়ে গেছি, থেটা ইনিশিয়ালের মান পেয়ে গেছি। যখন অসীম দৈর্ঘ্যের তার ছিল তখন থেটা ইনিশিয়াল হইতো 0 আর থেটা ফাইনাল হইতো 180। কিন্তু অর্ধ অসীম বা অর্ধসসীমের জন্য একটা হচ্ছে 0 এবং আর একটা হচ্ছে 90 ডিগ্রি। তুমি যদি উল্টা দিকে, মানে তড়িৎ প্রবাহের ডিরেকশন যদি উল্টা দিকে চিন্তা করতা, তাহলে একটা হয়তো 180 আর একটা হয়তো 90, মানে ঘটনা একই হইতো। তুমি করে দেখতে পারো, তুমি তোমার মতো করে ডিরেকশন উল্টা ধরে নিতে পারো। আমি এদিকে ধরছি, আমার জন্য যে উত্তর আসবে তুমি উল্টা দিকে ধরলে একই উত্তরই আসবে, কোনো সমস্যা নেই। তো এবার আমি মানগুলো বসাই। মিউ নটের মান কত, 4 পাই গুণ 10⁻⁻7, তড়িৎ প্রবাহের মান হচ্ছে 10 ভাগ 4 পাই গুণ এ এর মান হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে 2 গুণ 10⁻²। cos থেটা ইনিশিয়াল cos 0 ডিগ্রি 0 ডিগ্রি মাইনাস cos থেটা ফাইনাল, তাহলে cos থেটা ফাইনাল এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে cos থেটা ফাইনাল এটা হচ্ছে 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি হচ্ছে 0 আর cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1, তার মানে ব্যাপার হচ্ছে এটাই থাকবে। তাহলে এখান থেকে তুমি হিসাব করবে, দেখো 4 পাই কাটাকাটি যাচ্ছে, এরপর হিসাব নিকাশ করে দেখবা যে চৌম্বক ক্ষেত্রের মানটা কত আসবে। তো চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে এত টেসলা। তো আমরা দেখো খুব সহজে কিন্তু হিসাব নিকাশ করে বের করতে পারছি। তাহলে এই যে ম্যাথগুলো করালাম, এই ম্যাথগুলো একটু মাথায় রাখবা। এইগুলা যদি তোমার মাথায় থাকে বা এইগুলা যদি তুমি পারো, বইয়ের ম্যাথগুলো হচ্ছে ডাল ভাত। বইয়ের ম্যাথ তো খুবই সহজ। বইয়ে যে ম্যাথ আছে, বই কিন্তু সসীম দৈর্ঘ্যের তারের কোনো কথাই বলা নেই। বইয়ে সবসময় হচ্ছে অসীম দৈর্ঘ্যের তার এবং তার জন্য এ লম্ব দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান B = μ0I/2π, এই একটা সূত্রের কাজবাজি দেখাইছে, আর কোনো কথা কিন্তু বলে নাই। কিন্তু আমাদের এই জিনিসগুলো শিখতে হবে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য এই সসীম দৈর্ঘ্যের তারের যে সূত্রগুলা বা অর্ধ সসীম অর্ধ অসীম তারের জন্য কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের যে সূত্রগুলো, এই জিনিসগুলো কিন্তু লাগবে। তো আমি যে ম্যাথগুলো করাইলাম এই ম্যাথগুলো করবা, পাশাপাশি বইয়ের ম্যাথগুলো করবা। তো আজকের লেকচারটা এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে আমরা পরের দিনে আমরা বার্ড সাবার্টের সূত্রের আরও কয়েকটা প্রয়োগ দেখব। ওকে।